দীর্ঘ ১৩ বছর পর বাড়ি ফিরছে আবরিয়ান আয়াত অরণ্য। এই দীর্ঘ সময়কালে শত শত বুকে ব্যথা নিয়ে সে নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়েছিল। সে যেতে চায়নি, তাকে বাধ্য করা হয়েছিল। সেই অসহনীয় কষ্ট, অভিমান আর তীব্র জেদ বুকে চেপে রেখে ১৩টি বছর প্রবাস জীবন কাটিয়ে অবশেষে সে নিজের দেশে ফিরছে। তার হৃদয়ে এখন প্রতিশোধের চেয়েও বড় এক প্রতিজ্ঞা, নিজ অধিকার বুঝে নেওয়া। চৌধুরী বাড়িতে আজ আনন্দের বন্যা বইছে। মায়ের বুক থেকে দূরে থাকা কলিজার টুকরো ছেলে ফিরছে। এই খুশিতে মায়ের হৃদয়ে সমস্ত জ্বালা আজ যেন শান্ত হয়ে গেছে। পুরো পরিবারে এক উৎসবের আমেজ। বাড়ির প্রতিটি কোণে আনন্দ যেন থমকে আছে অরণ্যকে বরণ করে নেওয়ার জন্য। কিন্তু আজ এত খুশির মাঝেও অরিন কিছুতেই হাসতে পারছে না। সেও সবার সাথে প্রাণ খুলে হাসতে পারত, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। অরিনের মনে সেই ১৩ বছর আগের শীতল চিৎকারটি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। অরণ্য নিজেই বলে গিয়েছিল যেন সে আর কখনোই তার সামনে না আসে। তাই অরিন স্থির করে নিয়েছে, অরণ্য বাড়িতে আসলে সে তার সামনে যাবে না। সে চায় না অরণ্যের চোখে আবার সেই ঘেন্নার প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠুক। আবরিয়ান আয়াত অরণ্যকে স্বাগতম জানাতে আজ যেন দেশের অর্ধেক ক্ষমতাশালী মানুষ এয়ারপোর্টে জড়ো হয়েছেন। বড় বড় বিখ্যাত ব্যবসায়ী, অসংখ্য ব্যক্তিগত বডিগার্ড এবং ক্ষমতাশালী গুন্ডা সবাই উপস্থিত। এমনকি দেশের প্রধানমন্ত্রী সহ পুলিশ, সেনাবাহিনী এবং উপদস্থ মেজর পদমর্যাদার কর্মকর্তারাও হাজির। কেন অরণ্যকে স্বাগতম জানাতে এত দামি দামি মানুষ ছুটে এসেছেন? কেই আবরিয়ান আয়াত অরণ্য, যার এক ঝলক দেখার জন্য দেশের ছাত্র সংগঠন সহ এত মানুষ লাইন ধরে আছে? সব কিছু ধীরে ধীরে জানা যাবে। হয়তো ব্যবসায়ীরা যাচ্ছে নিজের স্বার্থসিদ্ধির জন্য, আবার পুলিশ যাচ্ছে বীরের ঝামেলা বা বিরক্ত থেকে অরণ্যকে বাঁচাতে। আবরিয়ান অরণ্যের প্লেন যখন বাংলাদেশে ল্যান্ড করলো, তখনই সব মিডিয়া কর্মী লাইনে লাইনে দাঁড়িয়ে পড়ল। এয়ারপোর্টের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ফারাজ। ফারাজ পরিস্থিতি খুব ভালো করে বুঝতে পারল। সে দেখল পরিস্থিতি স্বাভাবিকের চেয়েও অনেক বেশি খারাপ। ফারাজ দ্রুত কাউকে ফোন দিল। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে কলটি রিসিভ হলো। ফারাজ উদ্বিগ্ন কণ্ঠে বলল, পরিস্থিতি খুব খারাপ রে, তুই ঝামেলায় পড়বি। এক কাজ কর, তুই বসে থাক, আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। ফোনের ওপাশ থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো, আই অ্যাম কামিং আউট। প্লেন যখন সম্পূর্ণরূপে টার্মিনালে স্থির হলো, তখন এয়ারপোর্টের অভ্যন্তরে এক নীরব উত্তেজনা বিরাজ করছিল। সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সিঁড়ির কাছে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর প্লেনের দরজা খুলল। ভিভিআইপি সিঁড়ির একদম ওপরে দেখা গেল আবরিয়ান আয়াত অরণ্যকে। ১৩ বছর পর এই প্রথম মাতৃভূমির আলো স্পর্শ করছে তার শরীর। অরণ্য পরে আছে একটি গভীর ধূসর সার্কুয়াল গ্রে ইতালি টেইলার্ড স্যুট, যা তার ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘ সুঠাম দেহের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গেছে। ভেতরে সাদা ক্রিস্পো শার্ট, কলারের বোতাম খোলা, কোনো টাই নেই। তার হাতে একটি চকচকে সিলভার রেস্ট ওয়াচ। তার শ্যামবর্ণ গায়ের রং এবং তীক্ষ্ণ মুখাবয়বের অর্ধেকটা ঢাকা আছে কালো রঙের একটি নকশাবিহীন মাস্কে। শুধু তার চোখ দুটো দৃশ্যমান, সেই নীল মণি জোড়া চোখ, যেখানে ১৩ বছর অভিমান ও এক শীতল প্রতিজ্ঞার আগুন স্থির। অরণ্য ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামল। ভিভিআইপি লাউঞ্জের দিক থেকে আসা তীব্র আলোর ঝলকানি বা নিচে অপেক্ষারত কর্মকর্তাদের দিকে তার কোনো মনোযোগ ছিল না। কর্মকর্তারা তাকে স্যালুট জানালেও সে কেবল মাথা সামান্য ঝুঁকিয়ে অভিবাদন গ্রহণ করল। এরপর অন্য ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট পথ এড়িয়ে অপেক্ষাকৃত কম সুরক্ষিত পথে সাধারণ ভিড়ের দিকে এগিয়ে গেল।
উদ্দেশ্য পরিষ্কার, সকলের দৃষ্টি এড়িয়ে, কেউ যেন তাকে শনাক্ত করতে না পারে। অরণ্য এয়ারপোর্টের ভিড় ঠেলে বাইরে এসে দেখল শত শত মানুষ জড়ো হয়েছে। নানা রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং উৎসুক জনতা, সবাই তার জন্য অপেক্ষা করছে। তাদের উদ্দেশ্য যে কেবল তার সঙ্গে দেখা করা, তা অরণ্যের বুঝতে বাকি রইল না। অরণ্য মাস্ক পরে সেই বিপুল ভিড়ের মাঝখান দিয়ে দ্রুত পায়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেল। তার এই ছদ্মবেশের কারণে কেউ তাকে চিনতে পারল না। অরণ্য এয়ারপোর্টের ঠিক বাইরে এসে দেখল ফারাজ দাঁড়িয়ে আছে। অরণ্য ফারাজের সামনে গিয়ে তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, ইয়ার ইজ দ্য কার? ফারাজ অরণ্যকে দেখে প্রথমে কিছুটা চমকে গেল। মাস্কের কারণে চিনতে না পারলেও তার সেই নীলমণি জোড়া চোখ দেখি ফারাজ চিনে ফেলল। ফারাজ কিছুটা স্বস্তি নিয়ে বলল, শালা, তুই তো পুরো ভয় ধরিয়ে দিয়েছিলি। অরণ্য চারপাশে অস্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, নো টাইম টু টক নাও, লেটস গো ফাস্ট। আই ডোন্ট ওয়ান্ট টু মি দিস র্যান্ডম পিপল। ফারাজ দেরি না করে দ্রুত অরণ্যকে একটি বিলাসবহুল কালো গাড়ির দিকে নিয়ে গেল। অরণ্য এক মুহূর্ত নষ্ট না করে গাড়িতে উঠে পড়ল। চৌধুরী বাড়ির কলিং বেল বেজে উঠল। কাজের মহিলা দ্রুত দরজা খুলে দিলেন। দরজার পাশে একজন সুদর্শন পুরুষ মাস্ক পরা অবস্থায় হাতে ছোট সুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে বাড়ির অন্য সবাইকে ডাকলেন, খালাম্মা, দেখা যান, কেডা জানি আইছে। সময়টা তখন ভর দুপুর। অরণ্য আগে জানিয়ে দিয়েছিল যে তাকে যেন এয়ারপোর্টে কেউ আনতে না যায়। তাই অভিরাজ চৌধুরীও চাননি পরিবারে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে বিরক্ত করুক। সবাই ভেবেছিলেন ছেলেটা এমনিতেই 13 বছর ধরে রেগে আছে, তার উপর অতিরিক্ত বাড়াবাড়ি করলে হয়তো আরও রেগে যাবে। তাই কেউ এয়ারপোর্টে যায়নি। মিলিশা চৌধুরী কাজের লোকের চিৎকার শুনে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এলেন। অপর থেকেই তিনি উকি দিয়ে সদর দরজার কাছে নিজের ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন পাগল হয়ে গেলেন। যদিও অরণ্য মাস্ক পরা, তবু মায়ের মন চিনতে ভুল করল না এইটাই যে তার নিজের ছেলে, তার কলিজার টুকরো। মিলিশা চৌধুরী পাগলের মতো সিঁড়ি ভেঙে ছুটে এসে অরণ্যের বুকে ঝাঁপিয়ে পড়লেন। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি, আমি আজ আমার কলিজাকে দেখতে পেলাম। কতগুলো বছর হয়ে গেল তোকে দেখতে পারিনি বাবা, কত বড় হয়ে গিয়েছিস তুই। আজ আমি চিনতে পারছি না আমার ছেলেকে। ঠিক তখনই মীরাও রুম থেকে বের হয়ে এত বছর পর ভাইকে দেখতে পেয়ে সেও দৌড়ে গিয়ে অরণ্যকে জড়িয়ে ধরল। ভাইয়া, তুমি এত বছর পর বাড়িতে? আমি তবু বিশ্বাস করতে পারছি না। মিলিশা চৌধুরী অরণ্য বুকে তখন স্থির হয়েছিল। তার মায়ের উষ্ণতা অরণ্যের শীতলতাকে হয়তো সামান্য স্পর্শ করেছিল। এবার সে নিজেই মায়ের বাঁধন আগলা করে আলতো করে তাকে জড়িয়ে ধরল। এরপর মীরাকেও সামান্য ঝুঁকিয়ে আলিঙ্গন করল। কেমন আছো মা? অনেক কণ্ঠে ছিল চাপা আবেগ। মীরাকে দেখেই বলল, ভালো আছিস? মায়ের সেই তীব্র আবেগ আর মীরার উচ্ছ্বাস অরণ্যকে একটুক্ষণের জন্য নরম করেছিল। ইতিমধ্যে অভিরাজ চৌধুরী, অনিক চৌধুরী, আরমান চৌধুরী এবং বাকি সবাই হলরুমে এসে দাঁড়িয়েছেন। অরণ্য তাদের দিকে একবার তাকালো, কিন্তু বাবার বা অন্য কোনো পুরুষ সদস্যের দিকে একটি কথা না বলে তাদের সম্পূর্ণ উপেক্ষা করে সে তার হাতে থাকা সুইটকেসটি নিয়ে নিল। অরণ্য শুধু মিলিশা চৌধুরী এবং মীরার সাথেই কথা বলল। এরপর বড় বড় পা ফেলে সে সরাসরি নিজের কক্ষের দিকে চলে গেল। অরণ্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হলরুমে এক অসহনীয় নীরবতা নেমে এলো। অভিরাজ চৌধুরী হতাশ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলেন। এরপর তিনি সোফায় বসে পড়লেন। ছেলেটা যে এখনও তার উপর রেগে আছে তার আর বুঝতে বাকি রইল না। 13 বছরের দূরত্ব তাদের সম্পর্কের শীতলতা এক রক্তিম কমাতে পারেনি। সন্ধ্যা নেমে এসেছে, অন্ধকার ঘনিয়ে আসতেই অরণ্য ফ্রেশ হয়ে নিচে নামলো। পরনের ধূসর রঙের টি শার্ট এবং সাদা ট্রাউজার
তার চুল থেকে তখনও টপ টপ করে পানি পড়ছে। বোঝা গেল সে সদ্য স্নান ছেড়ে এসেছে। তার সেই মাস্কটি এখন আর মুখে নেই। তার শ্যামবর্ণ মুখ এবং শীতল নীল মণি জোড়া চোখ এখন সবার সামনে উন্মুক্ত। অরণ্য নিচে নেমেই সোফায় বসে কাজের লোককে ডাকলো। আমার রুমে একটা বড় বাক্স আছে, একটু নিয়ে আসেন। কাজের লোকটি বিনয়ের সাথে বলল, আইসা বাবা। মীরা দ্রুত এসে অরণ্যের পাশে বসলো। সাকিরা ও আবিরাও আগ্রহ নিয়ে কাছাকাছি এসে বসলো। অরণ্য নীরব, কিন্তু এই প্রথম সে সবার সামনে মাস্ক ছাড়া এসেছে। ঠিক এই সময় দরজা দিয়ে ঘরে ঢুকলো মাহির। বাইরে থেকে আসায় তার হাতে ছিল বাইকের হেলমেট। সোফায় অরণ্যকে বসে থাকতে দেখে সে এতটাই আবেগ আপ্লুত হলো যে হাতে হেলমেট আছে সেটাও ভুলে গেল। সে দ্রুত অরণ্যের দিকে এগিয়ে গেল এবং হেলমেটটা সপাটে ছুঁড়ে মারল, যেটা গিয়ে পড়ল সাকিরার মাথায়। আউটস! সাকিরা যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু মাহিরের সেদিকে কোনো খেয়াল নেই। সে কোনো দিকে লক্ষ্য না করে হেলমেট ছুঁড়ে মারার অপরাধ বোধ ছাড়াই সোজা অরণ্যকে জাপটে ধরে ফেলল। মাহিরের এর কাণ্ড দেখে মীরা আর আবিরা হাসি চেপে রাখতে পারল না। মাহির আবেগে অরণ্যের কানে কানে বলল, কেমন আছো সারা গাছের জামাই? অরণ্য মাহিরের বুকে থাকা শীতলতা ভেঙে তাকে হালকা ধাক্কা দিয়ে সারিয়ে বলল, দূরে থাক তুই, তোর গা থেকে ঘামের গন্ধ আসছে। আগে গিয়ে গোসল করে আয়, তারপর জড়িয়ে ধর। অরণ্যের এমন রক্ষ কথা শুনে মীরা আর আবিরা হাসি চেপে রাখতে পারল না। তারা দুজনেই হেসে উঠল। মাহিরা বেশ ভালোই বুঝলো সারা গাছের জামাই বলার কারণেই অরণ্য এই কথা বলে মজা করে প্রতিশোধ নিল। সাকিরা তখনও মাথায় হাত বুলাতে বুলাতে মাহিরের উদ্দেশ্যে বলল, এইটা কি করলে ভাইয়া তুমি? মাহির ততক্ষণে বুঝতে পারেনি কি ঘটেছে। সে ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আবিরা হেসে বলল, তোমার হেলমেট দেখো। মাহির আশেপাশে তাকালো, কিন্তু হেলমেট দেখতে পেল না। পরক্ষণেই চোখ গেল সাকিরার পাশে হেলমেটটি পড়ে আছে এবং সাকিরা মাথা ধরে আছে। মাহির আর বুঝতে বাকি রইল না যে তার ছোঁয়া হেলমেটটি সাকিরার মাথায় লেগেছে। মাহির তার ভুল বুঝতে পেরে দ্রুত সাকিরার দিকে ফিরল। সে কানের লতি ধরে অপরাধী মতো বলল, বোন মাফ কর, লক্ষ্যে ছিল না। সাকিরা রাগ ভুলে হাসতে গিয়ে আবার কপালে হাত দিল। ঠিক তখনই কাজের লোকটি অরণ্যের নির্দেশিত সেই বিশাল কাঠের বাক্সটি এনে তার সামনে রাখল। এত বড় বাক্স দেখে হল রুমে বসে থাকা সবাই ব্রুকুসকে দেখতে লাগলেন। অভিরাজ চৌধুরীও উৎসুক দৃষ্টিতে তাকালেন। এই বাক্সের মধ্যে কি আছে? অরণ্য শান্তভাবে বাক্সের ডানা খুলল। ভেতরের জিনিসগুলো দেখা গেল না, কিন্তু বোঝা গেল সেখানে অনেকগুলো ছোট বাক্স ভরা আছে। অরণ্য প্রথমে একটি বাক্স বের করলো। সেটি একটি চকচকে নতুন আইফোন 50 প্রো ম্যাক্স এর বাক্স। অরণ্য বাক্সটি মাহিরের দিকে ছুঁড়ে মারার ভঙ্গিতে দিয়ে বলল, এই নে তোর আইফোন। মাহি হতবাক। সে দ্রুত হাতে বাক্সটি ধরল। তার চোখে এখন আনন্দ আর বিস্ময়। মাহির আনন্দে আত্মহারা হয়ে গেল। সে আবারও অরণ্যকে জাপটে ধরল, কারণ অরণ্য বিদেশ থেকে আসার সময় যেন তার জন্য নতুন আইফোন নিয়ে আসে। সেই কথা মাহির আগেই আবদার করে বলেছিল। ধন্যবাদ বলার ভাষা নেই। চারা গাছের জামাই অরণ্য এবার মীরাকে একটি অত্যাধুনিক ল্যাপটপ দিল। মীরা কলেজে পড়ার সময় থেকেই অরণ্যকে ফোন করে বারবার বলতে যে তার একটি ল্যাপটপ খুব প্রয়োজন। মীরাও খুশিতে আত্মহারা হয়ে অরণ্যকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাইয়া, আমার সত্যি খুব দরকার ছিল। অরণ্য মীরার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, তোর জন্য আরেকটা গিফট আছে। মীরা চোখ কপালে তুলে বলল, কি? অরণ্য আরেকটি ছোট্ট বাক্স মীরার হাতে দিয়ে দুষ্টুমি ভরা স্বরে বলল, এইটাতে একটা শার্কের বাচ্চা আছে, খুললেই বের হবে
ছোটবেলায় অরণ্য এভাবেই মীরাকে শার্কের ভয় দেখাতো। সেই স্মৃতি মনে পড়তেই মীরা মুহূর্তে বাক্সটা হাত থেকে দূরে ঠেলে বলল, ভাইয়া তুমি এখন আমাকে শার্ক দেখিয়ে ভয় দেখাও? অরণ্য হাসলো। তার সেই বিরল হাসি দেখে মাহির ও আবির হেসে উঠল। অরণ্য বলল, চকলেট আছে বাক্সটার ভেতরে। এরপর অরণ্য সাকিরা আর আবিরাকে দুজনকে অনেক দামি স্মার্ট ওয়াচ দিল এবং তার সাথে অনেকগুলো চকলেট দিল। হলরুম তখন উপহারের আনন্দ ও হাসিতে ভরে উঠেছে। হঠাৎ অরণ্য চারপাশে চোখ বোলালো। তার সেই শীতল দৃষ্টিতে যেন কিছু খুঁজছে। অরণ্যর কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। অরিন কোথায়? মীরা বলল, রুমে আছে। সারাদিন ধরে বের হয় নাই। অরিনের অনুপস্থিতি আর ঘর থেকে বের না হওয়ার কথা শুনে অরণ্যর বুকে একটা চাপা কষ্ট অনুভব হলো। সে পকেট থেকে একটি ছোট্ট সুন্দর বাক্স বের করে আর সেখান থেকে একটা বাক্স নিয়ে মীরার হাতে দিয়ে বলল, এইগুলো অরিনকে দিয়ে দিস। কথাটা বলেই অরণ্য আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে রুমে চলে গেল। মীরার সঙ্গে সঙ্গে সেই বাক্সটি নিয়ে অরিনের রুমে আসলো। অরিন তখন বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে ছিল। তার চোখে তখনও একরাশ চাপা কষ্ট আর ভয়। মীরা দ্রুত পায়ে বারান্দায় এসে অরিনকে ডাকলো, অরিন, এই নে। অরিন তখনও বারান্দায় গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল। মীরার হাতে চকচকে মোড়া বাক্স দুটি দেখে সে বুক কুঁচকে বলল, এগুলো কি মীরা আপু? মীরা মৃদু হেসে বলল, ভাইয়া নিয়ে এসেছে তোর জন্য। এখন খুলে দেখ কি নিয়ে এসেছে। অরিনের ভেতরের অদ্ভুতভাবে কেঁপে উঠল। অরণ্য যে তাকে দেখতেই পারে না, ঘেন্না করে সেই মানুষটি আবার তার জন্য উপহার নিয়ে এসেছে। অরিন দীর্ঘশ্বাস টেনে বলল, আমার কিছু লাগবে না আপু, এগুলো বরং তুমিই নাও। মীরার চোখ এবার পাকিয়ে উঠল। সে রাগী স্বরে বলল, একটা থাপ্পড় দেব। তোর জিনিস আমি নেব কেন? আর ভাইয়া কত আশা করে নিয়ে এসেছে, আর তুই বলছিস লাগবে না? অরিন কিছু বলতে চাইল, হয়তো বলতে চেয়েছিল যে ভাইয়া তো তাকে ঘেন্না করে, কিন্তু তার আগেই মীরা অরিনের হাতে বাক্স দুটি ধরিয়ে দিয়ে বলল, আর একটাও কথা বলবি না তুই। মানুষের উপহার কখনো ফিরিয়ে দিতে নেই, বুঝেছিস? মীরা জেদের কাছে অরিন হার মানল। সে বাধ্য হয়ে বাক্স দুটি হাতে নিল। মীরা মুচকি হাসি দিয়ে রুম থেকে চলে গেল। অরিনের মনে তখনও ক্ষোভ। অরণ্যর উপহারের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। অরিন বাক্স দুটো না খুলেই আলতো করে ওয়ার্ড্রোপে রেখে দিল। সেগুলো খোলার প্রয়োজনেও মনে করল না। মনে মনে সে কঠিন প্রতিজ্ঞা করল, সারা জীবন এই উপহারগুলো এমন প্যাকিং করাই থাকবে, কোনো দিন সে খুলবে না। যেই মানুষ তাকে ঘেন্না করে দেশে ছেড়ে চলে গেল, সেই মানুষের উপহার অরিন নেবেই তা কী করে হয়? এইসব ভেবেই অরিন ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছিল। রাত 11টার কাছাকাছি অরণ্য রুমে বসে তার ল্যাপটপে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা করছিল। তার নীলমণি চোরা চোখ একদম ল্যাপটপের স্ক্রিনে স্থির। চোখের দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে সে অত্যন্ত মনোযোগের সঙ্গে কোনো গোপন বা গুরুত্বপূর্ণ কাজ করছে। হঠাৎ অরণ্যের ফোন বেজে উঠল। অরণ্য কাজ করতে করতে ফোন রিসিভ করে ব্লুটুথের সঙ্গে সংযুক্ত করে কানে লাগিয়ে ফোনটা পাশে রাখল। ওপাশ থেকে ফারাজের কণ্ঠ ভেসে এলো, অরণ্য, ডাক্তার অ্যাঞ্জেলিনা তোর সাথে খুব পার্সোনালভাবে দেখা করতে চাইছেন, তাও এক্ষুনি। দিনের বেলা দেখা করলে সমস্যা হতে পারে, তুই ঝামেলায় পড়বি, তাই এক্ষুনি দেখা করতে চাইছেন। অরণ্য তার কাছ থেকে চোখ না সরিয়েই সম্মতি জানালো। তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, কেবল স্থিরতা। ঠিক আছে, লোকেশনটা পাঠা, আমি আসছি। ফারাজ দ্রুত উত্তর দিল, ওকে। অরিনের ভীষণ জল তেষ্টা পেয়েছে। ঘুম ঘুম চোখে সে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। আলতো করে সে হলরুমের লাইট জ্বালিয়ে দিল এবং ডাইনিং টেবিল থেকে গ্লাসে জল ভরে পান করলো। তৃষ্ণা মিটিয়ে
সে কোনো দিকে না তাকিয়ে ঘুম চোখে লেগে থাকায় চোখ দোলতে দোলতে সিঁড়ির দিকে হেঁটে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে অরণ্য তার ঘর থেকে বেরিয়ে এলো, পরনে পরিপাটি শার্ট পরে। জরুরি সাক্ষাতের জন্য সে প্রস্তুত। সে ফোন চাপতে চাপতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। অরিন তখন অন্যমনস্ক, আর অরণ্য ফোনে ব্যস্ত, ফলে কেউ কাউকে দেখতে পেল না। অরিন সিঁড়িতে কয়েক ধাপ এগোতেই অরণ্যের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। ঠাস শব্দ করে অরণ্যর হাত থেকে তার দামি ফোনটি মেঝেতে পড়ে গেল। একই সাথে ধাক্কা লাগার কারণে অরিনও ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল। বাঁচার জন্য অরিন ভয়ে অরণ্যকে আগড়ে ধরার জন্য হাত বাড়ালো। অরণ্য এক মুহূর্ত দেরি না করে প্রায় বিদ্যুৎ গতিতে অরিনের কোমর সজোরে চেপে ধরে ফেলল। অরিন ভয়ে তীব্রভাবে চোখ বন্ধ করে দিল। এই প্রথম 13 বছর পর তারা একে অপরের এত কাছে। অরণ্যের শীতল স্পর্শে অরিনের সারা শরীর কেঁপে উঠল। অরণ্য এক মুহূর্তে থমকে গেল। সিঁড়ির ধাপ আর মেঝেতে পড়ে থাকা ফোন সব ভুলে গিয়ে তার দৃষ্টি শুধু অরিনের বন্ধ চোখের দিকে স্থির হয়ে রইল। তার আর চিনতে ভুল হলো না, এইটাই যে তার পুতুল, সেই ছোটবেলার পুতুল। অরণ্য চোখ ফেরাতে পারল না, এক ধ্যানে অরিনের দিকে তাকিয়ে রইল। অরিন ধীরে ধীরে চোখ খুলল এবং চোখ খুলতেই সামনে একজন পুরুষকে দেখে চমকে উঠল। এই পুরুষ শুধু সুদর্শন নয়, সে যেন গ্রিক দেবতাদের মতো নিখুঁত। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার শ্যাম বর্ণ পুরুষটির পরনে ছিল মানানসই শার্ট প্যান্ট, যা তার পেশিবহুল কাঠামোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর তীক্ষ্ণ খাড়া নাক আর সুবিন্যস্ত চাপ দাড়ি যেন তার পুরুষালী কাঠিন্যকে প্রকাশ করছে। আর অরিন সব থেকে বেশি চমকে উঠল, সেই পুরুষটি হলো অরণ্য। অরণ্যের চোখের দিকে তাকিয়ে অরিন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তাই সে নীল জোড়া নেশালো চোখ যা দেখলে যে কোনো নারীর হৃদস্পন্দন থেমে যাবে, সেই চোখে এখন তারই দিকে স্থির। তার দৃষ্টিতে এক তীব্র অচেনা আকর্ষণ যা অরিনকে সম্মোহিত করে তুলছে। অরিনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। অরণ্যের শক্তিশালী হাতের বাঁধনে অরিন তখনও তার কোমরে আবদ্ধ। অরণ্যের শীতল স্পর্শে অরিনের সারা শরীর যেন বিদ্যুৎ প্রবাহ বইছে। এদিকে অরণ্য অরিনকে দেখে সেও কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছে। তার সেই ছোট্ট পুতুল অরিন কত বড় হয়ে গেছে, কত মিষ্টি দেখতে হয়েছে। অরিনের টানা বাদামি মায়াবী চোখ, যার মায়ায় সে আগেও পড়েছিল, সেই দুটি জোড়া চোখের দিকে তাকিয়ে অরণ্য যেন নিজেকে আর সামলাতে পারল না। মুহূর্তে সবসময় পরিস্থিতি সব কিছু ভুলে গেল। তাদের দুজনের নীরব স্থির মুহূর্তে মাঝেই হঠাৎ অরণ্যের মেঝেতে পড়ে থাকা ফোনটা তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। ফোনের যান্ত্রিক শব্দে দুজনার ধ্যান ভেঙে গেল। অরণ্যের শক্তিশালী হাত থেকে অরিনের কোমরের বাঁধন আগলা হলো। অরিন যেন গভীর সম্মোহন থেকে বাস্তবে ফিরে এলো। তার কান তখনও অরণ্যের হৃদস্পন্দের শব্দে বুঁদ হয়েছিল। সে আর এক মুহূর্ত সেখানে স্বাভাবিক হয়ে দাঁড়ালো না। তীব্র লজ্জা এবং এক দুর্বোধ্য ভয় নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে দৌড় দিল রুমের দিকে। অরিন দৌড়ানোর জন্য তার লম্বা খোলা চুলগুলো তীব্রভাবে দোল খাচ্ছিল। অরিনের দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে অরণ্যর ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল শীতলতা নয়, বরং এক অদ্ভুত তৃপ্তি। এরপর সে শান্তভাবে মেঝে থেকে ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে তার দৃষ্টি আবার কঠোর হলো এবং দ্রুত পায়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। অরিন রুমে এসে দরজা বন্ধ করে বড় বড় শ্বাস নিতে থাকে। সে হাঁপাচ্ছে। এই বুঝি তার পান পাখিটা উড়ে চলে যাচ্ছিল। অরিনের বুক তীব্রভাবে দুকবুক করছে, যেন হার্ট অ্যাটাক হতে পারে বাকি। সে নিজেকে সামলাতে পারল না, দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সে নিজের অজান্তেই নিজেকে প্রশ্ন করল, কী ছিল এটা? আমার সাথে কি হলো? এমন তো আমার আর কারোর সাথে হয়নি কখনো। অরিনের মনে এক তীব্র আলোড়ন
ঘেন্না এবং এক মুহূর্তের আকর্ষণ, এই দুই এর দ্বন্দ্বে সে যেন অস্থির হয়ে পড়ল। অরিন নিজের মধ্যে চলতে থাকা সেই অদ্ভুত অনুভূতির মাঝেই হঠাৎ খেয়াল করলো অরণ্য তো বেশ পরিপাটি পোশাকে ছিল। শার্ট প্যান্ট পরে তৈরি হওয়া মানে কোথাও যাওয়ার প্রস্তুতি। এত রাতে অরণ্য এমন বেশের নিচে কেন গেল? এই প্রশ্ন মনে আসতে অরিন না চাইতেও একবার রুম থেকে বের হলো। হল রুমে উকি দিয়ে দেখে অরণ্য নেই। অরিন আবার রুমে ফিরে এলো এবং অস্থির হয়ে বারান্দায় এলো। দেখতে পেল বাসার গেট দিয়ে অরণ্য তার কালো গাড়ি নিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। অরিনের চোখ কপালে উঠে গেল। রাত তখন 12টার কাছাকাছি। এত রাতে অরণ্য বাইরে যাচ্ছে, তাও এত দ্রুত। বিষয়টা যেন অরিনের মাথার মগজ গলে গেল। সে কিছুতেই বুঝতে পারল না কেন অরণ্য এত গোপনভাবে এবং এত রাতে কোথায় গেল। সে কি সত্যি কোনো জরুরি কাজে গেল, নাকি অন্য কিছু? যে মানুষটি তাকে ঘৃণা করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানো উচিত নয়। তবু এই চিন্তা থাকা সত্ত্বেও অরিনের মনে এক তীব্র কৌতূহল এবং উদ্বিগ্ন সৃষ্টি হলো। রাস্তার মাঝে দাঁড়িয়েছিল ফারাজ। সে না চাইলেও এসেছে, কারণ অরণ্যকে একা এই রাতে ছাড়তে তার মন সায় দেয়নি। ফারাজ অরণ্যকে নিজে থেকেও বেশি ভালোবাসে এবং অরণ্য বিদেশ থাকাকালীন তার জীবনের প্রায় সব কিছুই ফারাজের সাথে ভাগ করে নিত। তাই অরণ্য সব কাজেই ফারাজ পাশে থাকে। অরণ্য রাস্তার মাঝে গাড়ি থামিয়ে কাজ খুলে ফারাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুঁচকে বলল, তুই এত রাতে এখানে? ফারাজ তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল এবং সিট বেল্ট লাগাতে বলল, তুই যাবি আর আমি যাব না? তা কি করে হয়? তুই যেখানে ফারাজ সেখানে। অরণ্য আর কিছু না বলে গাড়ির ড্রাইভিং শুরু করলো। তার মুখ তখনও চিন্তিত। অ্যাঞ্জেলিনার সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে ফারাজ আচমকা অরণ্যের প্রশ্ন করল, তোর পুতুলকে দেখেছিস? অরণ্য গাড়ির স্টিয়ারিং এ মনোযোগ দিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিল, হুম। ফারাজ উত্তরের জন্য অপেক্ষা করছিল। অরণ্যের এই সংক্ষিপ্ত উত্তর যেন তার মনের বাঁধ ভেঙে দিল। ফারাজ উত্তেজিত হয়ে বলল, খুব বড় হয়ে গেছে। না রে, কবে বিয়ে করবি? আমার কসম, আমি এখন পর্যন্ত তোর পুতুলকে ভাবি ডাকি নাই। তবে তোর পুতুলকে ভাবি ডাকার জন্য জিভ আমার বড় লম্বা হয়ে আছে। ফারাজ হাসতে হাসতে অরণ্যের দিকে তাকালো। ফারাজের ভাবি ডাকার জন্য জিভ লম্বা হয়ে থাকার কথা শুনে অরণ্য সামান্য হাসলো। এরপর সে বা হাত দিয়ে গাড়ির পাশে রাখা একটি কেসি তুলে নিল এবং কেসিটা ফারাজের দিকে বাড়িয়ে ধরে গম্ভীর স্বরে বলল, কাট ইট। ফারাজ প্রথমে কেসি দেখে ঘাবড়ে গেল। তারপর অরণ্যের ইঙ্গিত না বুঝতে পেরে হো হো করে হেসে উঠল। শালা, এই কথা কেন বলছিস? ফারাজের কথায় অরণ্য কোনো কথা বলল না। ফারাজ জানে অরণ্য বেশি কথা বলা পছন্দ করে না, তাই ফারাজও কিছু বলল না। তারা দুজনে নীরবতা বজায় রেখে গন্তব্যের দিকে এগিয়ে চলল। অরণ্য ও ফারাজের গাড়ি একটি জঙ্গলের মাঝে বিশাল পুরনো ভবনের সামনে থামল। গাড়ি থেকে নেমে ফারাজ ভয়ে আতঙ্কে অরণ্যের দিকে তাকালো। অ্যাঞ্জেলিনা এই ভূতের জগতে থাকে নাকি? আমি তো অ্যাঞ্জেলিনার বাড়িতে গিয়েছিলাম, তাহলে তোর সাথে দেখা করার জন্য এই লোকেশন দিল কেন? অরণ্য শীতল দৃষ্টিতে ফারাজকে দেখল। বেশি কথা না বলে আয়। অরণ্য আর ফারাজ ভবনের দিকে এগিয়ে এলো। ভবনের গেটের সামনে পা দিতেই ঠাস ঠাস গুলির শব্দ হলো। ফারাজ ভয়ে লাফিয়ে উঠে অরণ্যকে প্রায় কোলে ওঠার ভঙ্গিতে জড়িয়ে ধরল এবং কাঁপা কণ্ঠে বলল, ভূত। অরণ্য জানত ঠিক এমনটাই হবে। ডক্টর অ্যাঞ্জেলিনা সম্ভবত এখনও তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেনি। অরণ্য ফারাজকে ছাড়িয়ে দিল এবং বলল, শোন, সামনের দিক দিয়ে যাওয়া যাবে না, পাইপ দিয়ে উঠতে হবে। ফারাজ হতবাক, মানে পাইপ দিয়ে উঠবো কেন? আমরা কি চুরি করতে এসেছি নাকি? অরণ্যর আগে চোখ লাল করে ফেলল। আমি যা করতে বলছি, পারলে আয়, না পারলে কেটে পড় এখান থেকে। গেট লস্ট। ফারাজ আর অরণ্য ঠিক ভবনের পেছনে এসে একটি মোটা পাইপ দেখতে পেল।
অর্ণ দ্রুত হাতে সাবলীন ভঙ্গিতে সে পাইপ পেয়ে অনেক কষ্টে উপরে উঠে পড়ল। ফারাজও ভয়ে ভয়ে ধীরে ধীরে অনুসরণ করে উপরে উঠল। উপরে উঠেই অরণ্য ফারাজকে নিজের মুখে আঙ্গুল দেখিয়ে নির্দেশ দিল, চুপ, একদম চুপ। অরণ্য আর ফারাজ ধীরে ধীরে একটি অন্ধকার কক্ষে এলো। অরণ্য যখন হাঁটছে তখন তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সে বুঝতে পারল ওদের কেউ পিছন দিক থেকে অনুসরণ করেছে, আর সেই ইঙ্গিতটা খুব কাছে এসে পড়ছে। বুঝতে পেরে অরণ্য মুহূর্তের মধ্যে ঘুরে গেল। বিদ্যুৎ গতিতে পিছনের দিকে থেকে আসা সেই অস্পষ্ট মানব আকুতিকে ধরে সজোরে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। ফারাজ চমকে উঠে দ্রুত পিছিয়ে গেল। অর্ণ আর ফারাজের দুজনেরই চোখ বড় বড় হয়ে গেল। এর চরম মুহূর্তেও অরণ্যের হাত শক্ত হয়েছিল। ফারাজের মুখ থেকে শুধু একটা শব্দই বের হলো, ডক্টর অ্যাঞ্জেলিনা। অরণ্য তখনও সজোরে মেয়েটিকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। মেয়েটির বয়স আনুমানিক 24 বছর হবে। দেখতে বেশ স্মার্ট হলেও এই মুহূর্তে তার চোখে মুখে চরম ভয়। সে দ্রুত শ্বাস নিচ্ছে। এই মেয়েটি হচ্ছে ডক্টর অ্যাঞ্জেলিনা। ফারাজের মুখ থেকে অ্যাঞ্জেলিনার নামটি শুনে অরণ্য এক মুহূর্তে বুঝে গেল এটাই সেই প্রত্যাশিত ডক্টর। অরণ্য সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলিনার কোমর ছেড়ে দিয়ে দেওয়াল থেকে তাকে আগলা করে দিল। অ্যাঞ্জেলিনার মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল। সে দ্রুত হাতে বন্দুকটা তুলে অরণ্যের নীল জোড়া চোখের দিকে তাক করে ধরল এবং কঠিন কর্তৃত্বপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? এই ভুবনে আপনার কি কাজ? ফারাজ অবাক হয়ে সেই অ্যাঞ্জেলিনাকে কিছু বলতে যাবে, তার আগেই অরণ্য ঠান্ডা গলায় হাত তুলে ফারাজকে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট দাঁড়া ফারাজ, আমি বলছি। অর্ণ তার পকেটে থাকা একটি কালো রঙের বিশেষ কার্ড বের করলো। কার্ডটি সে অ্যাঞ্জেলিনার চোখের সামনে ধরল। অ্যাঞ্জেলিনা সেই কার্ডটার দিকে তাকিয়ে কিছু সাংকেতিক শব্দ ও প্রতীক পড়ল। কার্ডটি দেখে তার চোখগুলো যেন কপালে উঠল। তার সব তেজ মুহূর্তে নিভে গেল। মুহূর্তের মধ্যে তার হাতে থাকা বন্দুকটা ঠকাস শব্দ মেঝেতে পড়ে গেল এবং সে সাথে সাথে সাময়িক কায়দায় নিজেকে গুটিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, সরি স্যার, আমি চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে স্যার। গল্প আসক্তির নিগড়।